বাণীর যখন চোখ খুলল তখন সে একটা ঘরে বন্দী। ঘরটা খুব একটা বড় নয়, আবার খুব ছোটও নয়। সে উঠে জানলার কাছে গেল এবং জানলাটা খুলে বাইরের দিকে তাকিয়ে বিড়বিড় করল, সকাল হয়ে গেছে, কিন্তু আমি এখন কোথায়? সে ঘরের চারদিকে ভালো করে খুঁজল, কিন্তু সন্দেহজনক কিছু পেল না। বাণী দরজার দিকে এগোলো এবং ঠিক যখনই দরজাটা খুলতে যাবে তার আগেই রিয়াংশ নিজে দরজা খুলে ভেতরে ঢুকল। মুখে সেই চেনা বাঁকা হাসি নিয়ে সে বলল, ওয়ার্স্ট মর্নিং বেবি। কথাটা শুনে বাণী স্তব্ধ হয়ে কিছুক্ষণ রেয়াংশের দিকে তাকিয়ে রইল। রেয়াংশ তার কাছে এসে গালে একটা চুমু খেয়ে বলল, কি হলো বেবি, এভাবে তাকিয়ে আছো যে? প্রেমে পড়ে গেলে নাকি? বাণী এক ঝটকায় পিছিয়ে গিয়ে বলল, প্রেম? আর তোমার সাথে? স্বপ্নেও ভেব না। রেয়াংশ বাঁকা হেসে বলল, আমি স্বপ্নে বিশ্বাস করি না বেবি, আমি যা চাই তা এক তুড়িতে ছিনিয়ে নিতে জানি। নিজের প্রশংসা অনেক হয়েছে, এবার বলো আমি এখানে কেন, আর এটা কোন জায়গা? রেয়াংশ বাণীকে ঘুরিয়ে দিয়ে তার পিঠ নিজের বুকের সাথে লেপ্টে ধরল এবং বলল, তুমি এখন আমার অ্যাপার্টমেন্টে আছো, খুব শীঘ্রই আমরা আমার নিজের বাড়িতে যাব। সে একটু থেমে বাণীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমাদের বিয়ের জন্য। বিয়ের কথা শুনতেই বাণীর চোখ কপালে উঠল। সে ছটপট করে রেয়াংশের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগল। রেয়াংশ সেই অসহায়তা দেখে পৈশাচিক হাসি দিয়ে বলল, বেবি তুমি যথেষ্ট শক্ত, কিন্তু রেয়াংশ ওবেরয়ের সামনে টিকে থাকার মতো শক্তি তোমার নেই। বাণী এবার জোর সরে নিজেকে ছাড়িয়ে নিয়ে রেয়াংশের মুখোমুখি দাঁড়াল। তার চোখের দিকে তাকিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, তোমার সামনে আমি টিকতে পারবো কিনা সেটা সময়ই বলে দেবে। রেয়াংশ বাণীর মুখের কাছে ঝুঁকে পড়ে উত্তর দিল, সেই সময়ের অপেক্ষায় রইলাম। দুজনেই তীব্র দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়েছিল। বাণী চোখ সরিয়ে নিয়ে দৃঢ় স্বরে বলল, আমি তোমাকে বিয়ে করব না। রেয়াংশ হালকা হেসে বলল, বেবি আমি তোমাকে জিজ্ঞেস করিনি, খবরটা জানালাম। আমাদের বিয়ে হবে, আর সেটা হবে সব নিয়মকানুন মেনেই। তুমি এটা করতে পারো না, এটা জবরদস্তি। রেয়াংশ শীতল গলায় বলল, জবরদস্তি কি জিনিস তুমি 2 বছর আগেই দেখেছ বাণী। তখন তোমার বয়স ছিল 19, আর এখন তুমি 21। আইনত এখন তুমি বিয়ের যোগ্য। বাণী অবাক হয়ে বলল, তার মানে তুমি কি আমার বড় হওয়ার অপেক্ষায় ছিলে? রিয়াংশ এক রহস্যময় হাসি দিয়ে বলল, তোমার মাথা, তোমার চিন্তা, যা খুশি ভাবতে পারো। রিয়াংশের উত্তর শুনে বাণী বিভ্রান্ত হয়ে গেল। লোকটা প্রতিটা প্রশ্নের এমন প্যাঁচালো উত্তর দেয় যে বাণীর পিত্তি জ্বলে যায়। সে এবার ব্যাকুল হয়ে জিজ্ঞেস করল, আমার মা আর সোমাংশ কোথায়? ওদের কি তুমি? শান্ত হও বেবি, আমি খারাপ হতে পারি, কিন্তু নিজের শ্বশুরবাড়ির লোকদের মেরে ফেলার মতো খারাপ অন্তত নই। ওরা বেঁচে আছে এবং নিরাপদে আছে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমার স্বার্থ সিদ্ধি হচ্ছে। বাণী দাঁত কিরমির করে চরম আক্রোশে বলল, খবরদার, আমার পরিবারের কোনো ক্ষতি করার কথা চিন্তাও করবে না। রেয়াংশ পৈশাচিক হাসি হেসে বলল, ওরা নিরাপদেই থাকবে বাণী, তবে তার জন্য তোমাকে আমাকে বিয়ে করতে হবে। ঘৃণায় বাকরুদ্ধ হয়ে রেয়াংশের কথা শুনে বাণী ঘৃণা আর বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইল। রাগের মাথায় সে রেয়াংশের কলার চেপে ধরে বলল, তোমার কি একটুও লজ্জা নেই? বারবার আমাকে ব্ল্যাকমেল করো, গতবারও করেছ, আর এবারও সেই একই কাজ। বলতে বলতে বাণীর চোখ ফেটে জল চলে এলো। রেয়াংশ এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল এবং নিজের ঘাড়ে হাত বুলিয়ে ভারী গলায় বলল, হাত সরাও। রেয়াংশের কণ্ঠস্বরের পরিবর্তন দেখে বাণী তার দিকে তাকালো। দেখল রেয়াংশের চোখ দুটো টকটকে লাল হয়ে গেছে। সে এবার চিৎকার করে উঠল, আমি বলেছি হাত সরাও। বাণী ভয়ে পেয়ে সাথে সাথে কলার ছেড়ে দিল। সে সিটিয়ে গিয়ে রেয়াংশকে দেখছিল। রেয়াংশ চোখ বন্ধ করে কয়েকটা লম্বা লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করল। তারপর হঠাৎ বাণীকে কোমরে জাপটে ধরে নিজের কাছে টেনে এনে বলল, পরের বার আমার কলার পর্যন্ত হাত পৌঁছনোর আগেই যেন তোমার হাত থেমে যায়, মনে থাকবে? রেয়াংশের রাগী গলার আওয়াজ শুনে বাণী ভয়ে মাথা নেড়ে সায় দিল। হুকুম দেওয়ার সুরে রেয়াংশ বাহিরে যাওয়ার সময় হুকুম দিয়ে গেল, আলমারিতে পোশাক রাখা আছে, জলদি তৈরি হয়ে নাও, আমাদের বেরোতে হবে। সে দরজা বন্ধ করে চলে যেতেই বাণী ওখানেই হাঁটু গেড়ে বসে পড়ল। তার 2 গাল বেয়ে জল ঝরছিল। আজ আবার এই লোকটা আমাকে বাধ্য করছে,
মা সোমাংশ কোথায় আছে কে জানে, ঈশ্বর করুন ওরা যেন ভালো থাকে। আমার ফোনটা? বাণী তড়িঘড়ি উঠে নিজের ফোন খুঁজতে শুরু করল, কিন্তু কোথাও পেল না। সে কপালে হাত দিয়ে বিড়বিড় করল, শিট, ফোনটা নিশ্চয়ই ওর কাছে আছে। এখন তৈরি হওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। সে আলমারি খুলতেই দেখল সেখানে অনেকগুলো দামি পোশাক রাখা আছে। সাইজ চেক করতে গিয়ে সে অবাক হয়ে দেখল সব কটাই তার একদম পারফেক্ট সাইজ। লোকটা আমার গায়ের মাপও খুব ভালো করে জানে। সে একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর সে একটা টকটকে লাল রঙের ম্যাক্সি ড্রেস পরে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। চুল শুকিয়ে ড্রায়ারটা টেবিলের উপর রাখতেই তার নজর গেল হাতের সেই আংটিটার দিকে। তোমাকে আমি ঘৃণা করি রেয়াংশ, বলেই সে আংটিটা আঙুল থেকে খুলে টেবিলে রেখে দিল। ঠিক তখনই দরজা খুলে রেয়াংশ ভেতরে ঢুকল। বাণী আয়নার সামনে থেকে সরে গিয়ে তার সামনে দাঁড়িয়ে বলল, চলো। রেয়াংশ তাকে ওপর নিচ একবার দেখে নিয়ে টেবিলের ওপর থেকে আংটিটা তুলে নিল। বাণী নির্বিকারভাবে তাকে দেখছিল। রেয়াংশ আংটিটাতে একটা চুমু খেয়ে নিজের পকেটে রেখে বলল, তুমি সবসময় আমের কাজ সহজ করে দাও বেবি। এই আংটিটা এখন আমি তোমাকে অফিশিয়ালি আমাদের এঙ্গেজমেন্টে পরাবো। সে একটু থেমে বাণীর চোখের দিকে তাকিয়ে বলল, আর সেটা পরাবো পূর্ণ অধিকার নিয়ে। রেয়াংশের মুখে সেই ক্রূর হাসি ফুটে উঠল। বাণী ঘৃণা ভরে তার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। রেয়াংশ বাণীর হাত শক্ত করে ধরে তাকে সাথে করে নিয়ে বেরিয়ে গেল। অন্যদিকে কটেজে কবির আর বিনীত সকাল থেকে বাণীর ফোনে ট্রাই করে যাচ্ছিল, কিন্তু ফোন সুইচড অফ। বিনীত অস্থির হয়ে বলল, জানি না কেন বাণী ফোন ধরছে না। ডালমে কুচ কালা হে বিনীত, বাণী কখনো আমার কল ইগনোর করে না। তার মানে রেয়াংশ কি তবে? বাণীর ফোন ট্র্যাক করার ব্যবস্থা করো, ওর লাস্ট লোকেশন কোথায় ছিল সেটা জানা দরকার। ঠিক আছে, আমি হেডকোয়ার্টারে যাচ্ছি। বিনীত বেরিয়ে গেলে কবির একা একা বিড়বিড় করতে লাগল। সব কিছু কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। রেয়াংশের গায়েব হওয়া একটা রহস্য ছিল, আর এখন ওর ফিরে আসাটা আরও বড় রহস্য। এখন আমার ওর সাহায্য লাগবে। কবির কাউকে একটা ফোন করল। ওপাশ থেকে ফোন ধরতেই কবির বলল, তোমাকে আমার দরকার, যত দ্রুত সম্ভব ইন্ডিয়া চলে এসো। ফোনটা কেটে দিয়ে সে ল্যাপটপে কিছু দেখতে দেখতে বলল, এই খেলাটা অনেক বড়। বাণী এখানে দাবার ঘুরিও আবার রাজকন্যাও। রেয়াংশ আর বাণীর গাড়িটা একটা বিশাল রাজপ্রাসাদের সামনে এসে থামল। রেয়াংশ গাড়ি থেকে নেমে অন্য পাশের দরজা খুলে বাণীর দিকে হাত বাড়িয়ে দিল। বাণী একবার তার হাতের দিকে আর একবার তার মুখের দিকে তাকাল। রেয়াংশের ঠোঁটে সেই চেনা বাঁকা হাসি। বাণী কোনো কথা না বাড়িয়ে রেয়াংশের হাতে হাত রাখল এবং গাড়ি থেকে নেমে এলো। নামা মাত্রই রেয়াংশ তার হাতটা শক্ত করে চেপে ধরল। তুমি কোনো জেন্টলম্যান নও, তাই ও সব সাজার চেষ্টাও করো না। সবটাই দৃষ্টিভঙ্গির ব্যাপার বেবি, স্রেফ দৃষ্টিভঙ্গির। বাণী তাকে পাত্তা না দিয়ে সামনের দিকে তাকাতে তার চোখ কপালে উঠল। সামনে একটা বিশাল রাজপ্রাসাদ দাঁড়িয়ে আছে। ফটকের উপরে হিরে দিয়ে খোদাই করে লেখা ওবেরয় প্যালেস। রেয়াংশ বাণীর হাত ধরে গেটের সামনে যেতেই দরজাটা নিজে থেকে খুলে গেল। তারা দুজনে একসাথে ভেতরে ঢুকল। প্রাসাদের ভেতরের দৃশ্য দেখে বাণী স্তম্ভিত। বাইরে থেকে যেটা পুরনো আমলের হাভেলির মতো লাগছিল, ভেতরটা আসলে অত্যাধুনিক এবং আধুনিক ডিজাইনে সাজানো। বাণী সব দেখছিল। ঠিক তখনই হলের ভেতর কয়েকজন মানুষ এসে দাঁড়াল। প্রত্যেকের চোখে মুখে আভিজাত্যের অহংকার। বাণী, মিট মাই ফ্যামিলি। রেয়াংশ একে একে সবার পরিচয় দিতে শুরু করল। ধূসর স্যুট পরা এক ব্যক্তির দিকে তাকিয়ে বলল, ইনি আমার বাবা, মিস্টার প্রদীপ ওবেরয়। তারপর সবুজ শাড়ি পরা এক মহিলার দিকে ইশারা করে বলল, যার মুখে দম্ভ স্পষ্ট, ইনি আমার মা, কারেকশন, সৎ মা, মিসেস শলাকা ওবেরয়। শুনে বাণী রেয়াংশের দিকে তাকাল। দেখল তার মুখে এক ক্রূর হাসি। রেয়াংশ থামল না। এরা আমার কাকা কাকিমা, মিস্টার নামান আর মিসেস মায়া ওবেরয়। আর আমার ভাই আরিয়ানকে তো তুমি চেনোই। বাণী একবার আরিয়ানের দিকে তাকাল। আরিয়ান তখনও তাকে ঘৃণার চোখে দেখছিল। রেয়াংশ এরপর তার দুই বোন টিয়া আর মানসির সাথে পরিচয় করিয়ে দিল। এর নাম বাণী, আমার হবু স্ত্রী। কথাটা শোনা মাত্রই সবাই চমকে উঠল। আরিয়ান নিজের হাতের মুঠো শক্ত করে ফেলল। প্রদীপ ওবেরয়ের রাগে ফেটে পড়ে বললেন, রেয়াংশ, তুমি রাস্তা থেকে যাকে খুশি তুলে নিয়ে আসবে আর বলবে সে এই বাড়ির বউ হবে।
শলাকা বাণীকে আপাদমস্তক খুঁটিয়ে দেখে টিপ্পনি কাটলেন। দেখে তো একদম লো ক্লাস মনে হচ্ছে। আপনি মাঝখানে কথা না বললেই ভালো করবেন মিসেস শলাকা ওবেরয়। বাণী আমার স্ত্রী হবে এবং কাল আমাদের বাগদান, দ্যাটস ফাইনাল। আর তোমার কেন মনে হলো যে আমি তোমার কথা মেনে নেব? রেয়াংশের মুখে সেই পৈশাচিক হাসিটা ফিরে এলো। সে ধীর পায়ে বাবার দিকে এগিয়ে গেল এবং তার কানে ফিসফিস করে কিছু একটা বলল। কথাটা শোনা মাত্রই প্রদীপ ওবেরয়ের চেহারার রং বদলে গেল। তিনি একবার বাণীর দিকে তাকিয়ে বললেন, এই বিয়ে হবে, কালই বাগদান হবে। উপস্থিত সবাই অবাক হয়ে গেল, এমনকি বাণীও অবিশ্বাসের চোখে প্রদীপ ওবেরয়কে দেখছিল। নমন কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু প্রদীপ তাকে থামিয়ে দিয়ে কড়া গলায় বললেন, সিদ্ধান্ত হয়ে গেছে, কাল ওবেরয় বংশের পরবর্তী প্রজন্মের প্রথম বিয়ের অনুষ্ঠান শুরু হবে। তোমরা প্রস্তুতি নাও। প্রদীপ ওবেরয় চলে যাওয়ার পর রেয়াংশ দাপুটে গলায় হুকুম দিল, ডেইজি, বাণীকে গেস্ট রুমে নিয়ে যাও। ডেইজি ছিল ওবেরয় প্যালেসের প্রধান পরিচারিকা। সে বাণীকে দোতলার গেস্ট রুমে দিয়ে চলে গেল। বাণী ঘর থেকে বেরিয়ে রেলিংয়ের আড়াল থেকে দেখল সবাই তখনও নিচে বসে আছে। সবাইকে দেখে বাণীর ঠোঁটে একটা রহস্যময় হাসি ফুটে উঠল। সে মনে মনে বলল, প্রতিটা হাসির আড়ালে একটা করে গোপন রহস্য আছে, আর আমাকে সেই রহস্যগুলো খুঁজে বের করতে হবে। এই দুনিয়ায় যখন পার রেখেই ফেলেছি, তখন সব সত্যি আমি বের করেই ছাড়ব। দেখি তোমাদের একদম কাছে থেকে বাণী মেহরা কিভাবে তোমাদের ধ্বংস করে। নিচে হলে মায়া মুখ বাঁকিয়ে বললেন, জানু না মেয়েটাকে, আর দাদা অমনি বিয়ের জন্য রাজি হয়ে গেলেন। সন্দেহী ও কুটিল স্বরে শলাকা বললেন, ডাল মে কুছ কালা হ্যাঁ মায়া। প্রদীপ নিজের লাভ ছাড়া কোনো কাজ করেন না। অগত্যায় মেনে নেওয়ার সুরে টিয়া বলল, যাই হোক মা, আমাদের প্রস্তুতি নেওয়া উচিত। তোমরা তো রেয়াংশ দাদাকে চেনোই, ওনার পছন্দের উপর কথা বলার সাহস কারো নেই। সবচেয়ে ছোট বোন মানসী খুশি হয়ে বলল, আমাদের বাড়িতে প্রথম বিয়ে হচ্ছে, তোমরা কেন খুশি হতে পারছো না? টিয়া আর মায়া মাথা নাড়লেন ঠিকই, কিন্তু তাদের মনে অনেক প্রশ্ন উকি দিচ্ছিল। ওদিকে গেস্ট রুমে বাণী অস্থিরভাবে পায়চারি করছিল। রেয়াংশ তার ফোনটা এখনও ফেরত দেয়নি বলে তার খুব রাগ হচ্ছিল। এমন সময় দরজা খুলল। আমার ফোন দাও। আদরে কিন্তু দখলদারিত্বের স্বরে রেয়াংশ বাণীর অবাধ্য চুলগুলো কানের পেছনে সরিয়ে দিয়ে বলল, শান্ত হও বেবি, কাল আমাদের এনগেজমেন্ট, ওটাতে ফোকাস করো। রেয়াংশ, আমার ফোন দাও। তুমি বিয়ে করছি মানে এই নয় যে তুমি আমার উপর এভাবে খবরদারি করবে। তুমি ভালো করেই জানো আমি একজন এজেন্ট, আমার অনেক দায়িত্ব আছে, তুমি আমাকে আটকাতে পারবে না। তার মানে তুমি এই বিয়ের জন্য রাজি? এছাড়া কি আর কোনো রাস্তা খোলা রেখেছ? একদম না। কিন্তু তোমাকে কিন্তু আমি বিন্দুমাত্র বিশ্বাস করি না। করো না, বিশ্বাস করলে পস্তাবে, কারণ আমি সব সময় তোমার বিরুদ্ধেই থাকব। মাই ফাইটা বেবি। রেয়াংশ জানালো যে কাল বাণীর পরিবারও আসবে। বাণী অবাক হয়ে জিজ্ঞেস করল, ওদের কি বলেছ তুমি? এটাই যে কাল ওদের মেয়ের বাগদান। বাণী কয়েক মুহূর্ত চুপ থেকে হঠাৎ বলল, আমি চাই কাল কবিরও আসুক। রেয়াংশ বাণীর কোমরে হাত দিয়ে নিজের কাছে টেনে নিয়ে বলল, আর তোমার কেন মনে হলো যে আমি অনুমতি দেব? বাণীর ঠোঁটে এবার একটা বাঁকা হাসি ফুটে উঠল। সে রেয়াংশের গলায় হাত জড়িয়ে দিয়ে আদরে গলায় বলল, হবু স্ত্রীর এইটুকু আবদারও কি তুমি রাখবে না? রেয়াংশ বাণীর চোখের দিকে তাকিয়ে বলল, আমার সাথে খেলছ বেবি? তোমার কি মনে হয়? রেয়াংশ বাণীর গালে একটা চুমু খেয়ে ফিসফিস করল, খেলো, যত খুশি খেলো, তবে মনে রেখো প্রতিটা খেলায় জয়ী কিন্তু রেয়াংশ ওবেরয়ই হয়। দেখা যাবে কে জেতে। রেয়াংশ বাণীর আত্মবিশ্বাস দেখে বিচিত্র হাসি হেসে বলল, ডাকো যাকে খুশি, ডাকো, সবাই দেখুক বাণী মেহরা কিভাবে রেয়াংশ ওবেরয়ের হয়ে যায়। রেয়াংশ চলে যেতেই বাণী দরজা বন্ধ করে দ্রুত কবিরকে কল করল। হ্যালো কবির। বাণী, তুমি কোথায়? ফোন ধরছিলে না কেন? আমি ওবেরয় প্যালেসে আছি কবির, কাল আমার আর রেয়াংশের এঙ্গেজমেন্ট, তোমাকে আর বিনীতকেও আসতে হবে। ও তোমাকে বিয়ে করতে চাইছে আর তুমি ওখান থেকে পালানোর বদলে আমাদের ওখানে ডাকছ? হ্যাঁ কবির, আমি এই বিয়েটা করব, রেয়াংশের একদম কাছাকাছি থেকে ওকে আর পুরো ওবেরয় পরিবারকে ধ্বংস করব। এরা কেউ ধোয়া তুলসী পাতা নয়, এখানে অনেক রহস্য আছে।
বানি, ওকে ধ্বংস করতে গিয়ে তুমি নিজে ধ্বংস হয়ে যেও না। ধ্বংসের ভয় আমি আর পাই না কবির। আর শোনো, সোমাংশকে হোস্টেলে পাঠিয়ে দাও। আমি চাই না ও এসবের মধ্যে থাকুক। ঠিক আছে, হয়ে যাবে, কাল আমরা আসছি। ফোন কেটে দিয়ে বানি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে বলল, দেখা যাক এই গল্প কোন মোড় নেয়। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।